প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা। বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি। বিভিন্ন সময় বিভিন্ন বিসিএস এর তদবির করতাম, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করে নিতাম। সার্চলাইটের অনুসন্ধানে সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের খবর প্রচারের পর দেশ জুড়ে আলোচনায় আসেন আবেদ আলী। আমি ঘুমাইছিল ফুটপাতে, ইন্টিগ্রি করছি টাকা দিয়ে। এরপর 50 টাকা চালান দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা বিক্রি শুরু করছি। ঢাকা তোমার 7 তলা বাড়ি আছে একটা, 11 তলা বাড়ি আছে একটা। প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে কিভাবে বিপুল সম্পদের মালিক হলেন আবেদ, সে গল্প উঠে আসে তখন। দেশের লাখো বেকারের স্বপ্ন সরকারি চাকরি, আর সেই চাকরি জুটিয়ে দেওয়ার বিস্ময়কর ক্ষমতা থাকায় আবেদ আলী পরিণত হন রূপকথার এক জাদুকরী চরিত্রে। প্রশ্ন ফাঁসের অনুসন্ধানে নেমে আমরা আবেদ চক্রের আর্থিক লেনদেনে নজর দিয়েছি। চক্রের সদস্যরা কোনো প্রমাণ রাখতে চাননি, তারা বেশিরভাগ লেনদেন করেছেন হাতে হাতে। এরপরও তাদের অ্যাকাউন্টে মিলেছে শত কোটি টাকা লেনদেনের তথ্য। আমরা এবার খুঁজে বের করব আবেদ আলী অ্যাকাউন্টে কারাই অর্থ জমা করেছেন। দেখাবো কিভাবে প্রকৃত মেধাবীদের কাছ থেকে লুট হয়ে যায় সরকারি চাকরিগুলো। পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে সার্চলাইটের প্রতিবেদনের পর আবেদ চক্রের আর্থিক অনিয়ম নিয়ে তদন্তে মাঠে নামে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট জোগাড় করেছি আমরা। প্রশ্ন ফাঁসের কাজে ব্যবহৃত 115টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে 125 কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। এর মধ্যে অর্ধেকই হয়েছে আবেদ আলী ও তার পরিবারের অ্যাকাউন্টে। সিয়াম ট্রেডার্স, রাশিদা ট্রেডার্স, দোলন রাইস শপ, USA বিল্ডার্স, সিয়াম রেন্টেকার সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের নামে খোলা এসব অ্যাকাউন্টের খোঁজে মাঠে নামি আমরা। কাগজে কলমে থাকলেও বাস্তবে এদের অস্তিত্ব পাওয়া যায়নি। 65/2টা কোন দিকে চিনে? নাম সৈয়দ আবেদ আলী জীবন। ও, ওইটাই ওনার বাসা। থ্যাংক ইউ। সামনের দিকে। স্ত্রী, সন্তান, শাশুড়ি, কখনো বা শ্যালককে মালিক দেখিয়ে খোলা এসব প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে যে দুটি ঠিকানা ব্যবহার করা হয়েছে, তার একটিতে আবেদের বাসভবন, অন্যটিতে পাওয়া গেল চুল কাটা সেলুন। নাম সর্বস্ব এসব প্রতিষ্ঠানের একটি দোলন রাইস শপ। চালের ব্যবসার নামে ব্যাংক এশিয়ার রিং রোডের এই শাখায় অ্যাকাউন্টটি খোলা হয়। এই অ্যাকাউন্টে অর্থ জমা দেওয়া ব্যক্তিদের একজন সানোয়ার হোসেন। অ্যাকাউন্টটিতে তিনি মোট 4,25,000 টাকা জমা দিয়েছেন। জমা স্লিপের ফোন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে সানোয়ারের বিস্তারিত বের করি আমরা। দেখতে পাই তিনি একজন সরকারি কর্মকর্তা। সানোয়ার যে চাকরিটি করেন সেটির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2019 সালে। লিখিত, প্রিলি এবং মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশিত হয় 2021 সালের নভেম্বরে। আমরা লক্ষ্য করি ঠিক এই সময়ের মাঝেই আবেদের ওই অ্যাকাউন্টে 2 ধাপে মোট 4,25,000 টাকা জমা দিয়েছেন সানোয়ার। প্রথম ধাপে 2,25,000 টাকা জমা করেন লিখিত পরীক্ষার শেষে, আর দ্বিতীয় ধাপে 2 লাখ টাকা জমা দেন মৌখিক পরীক্ষা শুরুর মাত্র 9 দিন আগে। পরীক্ষার আগে পরে কেন আবেদ আলীকে অর্থ দিয়েছেন তা জানতে সানোয়ারের মুখোমুখি হতে চাই। এজন্য আমাদের গন্তব্য রাজধানী থেকে প্রায় 200 কিলোমিটার দূরের জেলা শহর শেরপুর। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পাওয়া গেল সানোয়ারকে। আবেদ আলীকে চিনেন? নাম শুনেছি। এমনি চিনেন না? কোনো ব্যবসা বাণিজ্য নাই তার সাথে? আবেদ আলী অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিলেন? এবার আমাদের হাতে থাকা অকাট্য প্রমাণ দেখাতে শুরু করি। কারণ এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি আবেদ আলীকে পাঠিয়েছেন পরীক্ষার আগে আগে। এটা সানোয়ার না আপনি? জি। দোলন রাইস শপ, ব্যাংক এশিয়ায় আপনি টাকাটা জমা দিয়েছিলেন। এখন কি করতে পারি? আমি সব জানি আপনারা কে কে কোন জায়গায় বসে কয়জন আচ্ছা আছে। আসলে আমি আপনার এই ওনার কাছ থেকে
লিখিত বা প্রিলি আমি কিছু পাইনি। আচ্ছা আমি শুনেছিলাম যে এই ধরনের কিছু হয়, আমি মূলত ভাইবার ব্যাপারে কথা বলছিলাম। আচ্ছা, শুধু ভাইবার জন্যই 4.5 লাখ টাকা দিলেন? জি। কিন্তু আমাদের হাতে থাকা তথ্য বলছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগেও আবেদের অ্যাকাউন্টে অর্থ জমা করেছেন সানোয়ার। আর অন্য যারা আছে ওরা কত টাকা করেছে? ওরা সবার খবর তো আসলে জানি না, এগুলা উনি ইন্ডিভিজুয়ালি আর কি হয়তো বা সবার সাথে কথা বলছে। আর উনি আপনাদের কয়েকজন ফ্রেন্ডরা মিলে গেছিল এবং আপনাদের রিজাল্ট প্রথম সারির দিকে, সো আপনারা তো কয়েকজন জানেন যে আসলে কে কত দিছিল? না, এখানে ওইভাবে বিষয়টা তো এখন কে কিভাবে কি কার সাথে কি আলাপ করছে ওইভাবে তো একজন আরেকজনের সাথে বিষয়টা ওরা কথা বলে না, এটা তো আপনি বুঝতেই পারেন। রাইট। প্রলোভনে পড়ছি, অপরাধ তো করছি, এটা তো স্বীকার করি, এটা তো এখন আমি কি করব। সানোয়ারের তথ্যের মিল পাওয়া যায় পরীক্ষাটির চূড়ান্ত গেজেটেও। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ মেধা তালিকার প্রথম 7 জনের 6 জনই ডুয়েটের। আবেদ আলীর ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে আবারও নজর বুলিয়ে সানোয়ারের দেওয়া বাকি নামগুলোর অস্তিত্ব পাওয়া গেল। এদের একজন হাবিবুর রহমান। ব্যাংকে থাকা গ্রাহকের তথ্য যাচাই করে দেখা গেল এই হাবিব এবং নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় প্রথম হওয়া হাবিবুর রহমান একই ব্যক্তি। সহকারী প্রকৌশলী হিসেবে তিনি এখন মেহেরপুরে কর্মরত। আমরা হাবিবকে কিছু প্রশ্ন করতে চাই। এটা আপনি বলছেন যে এই টাকাটা আপনি আবেদ আলীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন, এটা আপনি পাঠাননি? না না না, রিটেন এক্সামের আগে? না মোটেই না, আগে পরে কখনোই না, আগে পরে কখনোই না, মানে ইম্পসিবল একটা ব্যাপার। আপনি ভালো করে একটু মনে করেন। ভালো করে মনে করছি, আগে পরে মানে আরও পরে আরও আগে প্রথমে না, কোনোভাবেই না। এটা আমার ধারণা, আমরা তো কত জায়গায় এনে জমা দিই, যদি আসলে এটা সত্য হয়ে থাকে তাহলে হয়তো কেউ এটা নিজেরা করে থাকতে পারে। যেন আকাশ থেকে পড়লেন হাবিব। নিজের সকল তথ্য দিয়ে অর্থ জমা করেছেন, সেই জমা স্লিপ দেখানোর পরও ডকুমেন্টটি নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। ডিনাই করছেন বিষয়টা? না একেবারে হ্যাঁ অবশ্যই। মানে আপনি কি চ্যালেঞ্জ দিচ্ছেন আমার সাথে? চ্যালেঞ্জ আসলে আপনাকে তো চ্যালেঞ্জ নেওয়ার কিছু নেই, আপনি তো আপনার কাজটা করবেনই। এবার কিছুটা ঘাবড়ে গেলেন আত্মবিশ্বাসী হাবিব। চ্যালেঞ্জ দিতে রাজি না হলেও দায় চাপালেন অন্য কারো ওপর। হাবিবের আরেক বন্ধু খায়রুল ইসলাম, যিনি মেধা তালিকায় তৃতীয় হয়েছেন, চাকরি করছেন ঝালকাঠিতে। পরীক্ষার আগে আগে তিনি আবেদ আলীর অ্যাকাউন্টে 6 লাখ টাকা জমা দিয়েছেন। তার সকল তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। তার সঙ্গে কথা বলতে আমাদের এখন যেতে হবে ঝালকাঠিতে। আবেদ আলীকে চিনেন? না। আবেদ আলীকে চিনেন না? না। কোনো ব্যবসা বাণিজ্য কিছু আছে আপনাদের সাথে? না, আবেদ আলীর সাথে আমার ব্যবসা বাণিজ্য থাকবে কিনা? আবেদ আলী অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন কেন? কে আমি? হ্যাঁ। কি বলেন? আবেদ আলীকে যাকে চিনি না তার অ্যাকাউন্টে আমি টাকা দেবো, এটা কি বলেন? লিখিত পরীক্ষার পরপরই আপনি আবেদ আলীর অ্যাকাউন্টে 6 লাখ টাকা পাঠিয়েছেন। আবেদ আলীর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো, কি বলেন এগুলো? আবেদ আলীর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইতে যাবো কেন? তো দেখেন এটা আপনার অ্যাকাউন্ট কিনা? না, এইটা মিলে খায়রুল ইসলাম, এটা আপনি না? আপনার খায়রুল ইসলাম, আমার নাম খায়রুল ইসলাম। এটা আপনার অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট কিনা? একটু মিলান তো একটু প্লিজ। এইটা তো নাম্বারটা দেন। আবেদ আলীর সাথে তার লেনদেনের প্রমাণ দেখাতে শুরু করি। আগের চেয়ে কিছুটা সিরিয়াস হলেন খায়রুল, যদিও আমাদের দেখানো প্রমাণকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেন। এটা তো একটা পিডিএফ বা একটা ইমেজ, হ্যাঁ ঠিক আছে, এগুলো এডিটও করা যায়। এইটার উত্তর আছে কোনো? অবশ্যই আছে। কি উত্তর বলেন তো? আপনি অস্বীকার করছেন, আপনি মিথ্যা কথা বলছেন। আমি তো আপনাকে প্রমাণ দিলাম। আমি তো এই অ্যাকাউন্টটা যে আপনার না, আপনি এটা প্রমাণ করেন। আমি তো বলছি যে আপনাকে যাকে আমি চিনি না তাকে আমি টাকা পাঠাবো, এটা কোনো কথা? এ যেন একই স্ক্রিপ্ট। অথচ 2020 সালে ব্যাংক এশিয়ায় যে লেনদেনটি হয়েছিল সেটি ছিল আরটিজিএস, অর্থাৎ রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এই পদ্ধতিতে অ্যাকাউন্টধারীর সক্রিয় অনুমতি, অথেন্টিকেশন এবং ব্যাংকিং অ্যাক্সেস ছাড়া লেনদেন সম্ভব নয়। তথ্য প্রযুক্তি বিশ্লেষণে আবেদ চক্রের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া শতাধিক ব্যক্তির খোঁজ পেয়েছে বাংলাদেশ ব্যাংক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
সেই তালিকার কিছু ব্যক্তিকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের সবাই সরকারি চাকরি করেন। এবার ছবির এই ব্যক্তিকে দেখুন। নাম SM আবির হোসেন। ফরিদপুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। আবেদ আলীর অ্যাকাউন্ট বিশ্লেষণ করতে গিয়ে আবিরের নাম বারবার এসেছে। কয়েক দফায় তিনি আবেদের অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ জমা করেছেন। এর মধ্যে একটি ট্রানজ্যাকশনে আমাদের চোখ আটকে যায়। 2020 সালের 29 আগস্ট তিনি 5 লাখ টাকা জমা করেন, যেটি ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ঠিক আগে। আমরা খোঁজ খবর শুরু করি, দেখতে পাই আবিরের ভাই আনিসুর রহমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন হবিগঞ্জে। এই দুই ভাইয়ের খোঁজে আমরা ছুটে যাই ফরিদপুর। এটা কি জয়নুল আবেদিন সাহেবের বাসা? জি জি, এই বাসা হচ্ছে ওনার ছেলের, মেজো ছেলের। মেজর ছেলে? জি। ও আচ্ছা আচ্ছা। মেজরের নাম কি? রফিকুল ইসলাম। উনি কি করেন? উনি ইঞ্জিনিয়ার। বাড়িতে তাদের পাওয়া না গেলেও মুঠোফোনে কথা হয় আনিসের সঙ্গে। আপনি চাকরিতে জয়েন করছিলেন কত সালে? আমি 21 সালে। আপনি কি আবেদ আলীকে চিনেন? না ভাই, আমি আপনার সাথে পরে কথা বলবো, আমি সাইডে যাচ্ছি তো। ঠিক আছে, ওকে। আবিরের অন্য 4 ভাই, এক বোন এবং ভাবিরাও সরকারি চাকরি করেন। আবির নিজেও আছেন চাকরির দৌড়ে। 45 এবং 46তম BCS এর প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন। আর এই দুটি পরীক্ষার আগে আবেদ আলীর অ্যাকাউন্টে 2 দফায় 6 লাখ টাকা জমা করেন আবির। ক্যামেরার মুখোমুখি হতে না চাইলেও তার অপকর্মের খবর প্রচার ঠেকাতে আত্মীয়ের মাধ্যমে পাঠালেন অনৈতিক প্রস্তাব। বিষয়টাকে আপনি একটু সহজ করে দিলেই আমি বিষয়টা সেরে ফেলবো ভাই আপনার সাথে। আমি তো আসলে সহজ করার কেউ না। এখন ভাই আপনি যদি একটু ছোট ভাইয়ের দিকে একটু তাকায় একটু আমার সাথে আর একটু বসতেন ভাই, একটু গল্প টল্প করতাম ভাই, যদি আপনি অনুমতি দেন ভাই, যদি আপনার একটু দয়া হয়। সার্চলাইটের রিপোর্টে এই আবির সহ অন্তত 30 জন BCS পরীক্ষার্থীর পরিচয় প্রকাশ করা হয়েছিল, যারা টাকার বিনিময়ে রাষ্ট্রের সর্বোচ্চ চাকরির পরীক্ষার প্রশ্ন পেয়েছিলেন। এ খবর প্রচারের পর জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে অনশনে বসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সে সময় তাদের অনশন ভাঙিয়ে PSC-র 2 সদস্য ঘোষণা করেছিলেন জালিয়াতদের বাদ দিয়েই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে CID-কে এখন পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে এখন পর্যন্ত, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদেরকে আমরা ধরে নিয়ে আমরা CID-র কাছে হস্তান্তর করি। কিন্তু ওয়াদা পূরণ করেনি PSC, এমনকি হাইকোর্টের নির্দেশনাও মানেনি সাংবিধানিক এই প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের করা একটি রিটের নিষ্পত্তিতে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন চিহ্নিত জালিয়াতদের বাদ দিয়েই লিখিত পরীক্ষাটি নিতে হবে। সেকেন্ড ডাইরেকশনে ছিল যে যখন চার্জশিট জমা দিয়ে দেওয়া হবে, তো সেটা জমা দিতে তো অবভিয়াসলি অনেক সময় এটা সময় সাপেক্ষ ব্যাপার হয়। তো সেই পর্যায়ে এই যে BCS-এর যে 46-এর যে প্রক্রিয়াটা, সেটা যে পর্যায়ে থাকুক, এমন যদি হয় যে তাদের জবও হয়ে গিয়েছে, কনফার্মডও হয়ে গেছে, যেই পজিশনে থাকুক, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, CID তদন্তে যাদের নাম উঠে আসবে, তাদের সবাইকে যেন সে পর্যায় থেকে বাদ দিয়ে দেওয়া হয়। প্রশ্নবিদ্ধদের রক্ষা করায় PSC-র এমন ভূমিকা নতুন কিছু নয়। তবে আন্দোলন সংগ্রামের পর গঠিত নতুন কমিশনও পুরনো সেই ধারা বজায় রাখায় বিস্ময় প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এই সদস্য। PSC বদমাইশি করতেছে এই অর্থে যে তারা কোনো সাংবাদিকের কাছে জবাবদিহি করবে না। কেন তাদের সকল ড্রাইভার চুরি করার প্রত্যক্ষ প্রমাণ, কোথায় কার জমি, কোথায় কার বাড়ি, কত টাকা কামাইছে, সব কিছু হওয়ার পর এবং ধরা পড়ার পরও তাদের বিচার হবে, এবং তাদের দুইজনের মধ্যে লেগে যায়, মাথা ফাটাফাটি হয়ে যায়, আবার খাতির হয়ে যায়। এই সব কিছু ধরা পড়ার পরও, এতবার প্রমাণ করার পরও, প্রশ্ন ফাঁস প্রমাণ করার পর PSC লজ্জা করে না? দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেত তারও একটি ধারণা দিলেন তিনি। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা
যে পিএসসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আইনানুগ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে দুদকে মামলা করতে হবে সরকারের তরফ থেকে। 3 নম্বর হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে তাদের ওই জায়গা থেকে তারা যাতে প্রভাবিত না করতে পারে সরাতে হবে। 4 নম্বর হচ্ছে প্রমাণ হওয়ার পর তাদের সকল সম্পত্তি কনফিসকেট করে ফেলবে, এটা প্রমাণিত হবে এটা, আর তাদেরকে কোয়ারে ঢোকাতে হবে। এই চক্রকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমাদের মনে বারবার প্রশ্ন জেগেছে, আবেদ আলীরা এত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন কিভাবে? ভেতর থেকে সহায়তা ছাড়া এটি কি আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তর মিলেছে আবেদ আলী ও তার সহযোগীদের মধ্যকার ডিজিটাল কমিউনিকেশনে। দেখা যায় পিএসসির একঝাঁক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে এই প্রশ্নফাঁস সিন্ডিকেটের অংশ হয়ে কাজ করে গেছেন। এদেরই একজন রুহুল আমিন, পিএসসির অফিস সহায়ক। আবেদ আলীকে যিনি চাকরি প্রার্থীদের ভাইবা সংক্রান্ত গোপনীয় তথ্য সরবরাহ করেন। একইভাবে পিএসসির ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল গনি বিআরটিসির একটি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের আগেই আবেদ আলীকে তার একটি কপি পাঠিয়ে জানান কতজন নির্বাচিত হয়েছেন। মুঠোফোনের ফরেনসিক, আসামিদের জবানবন্দি এবং মাঠ পর্যায়ের বিশদ অনুসন্ধানে চক্রটির সঙ্গে পিএসসির বিভিন্ন পর্যায়ের অন্তত 2 ডজন কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ফিরে যেতে হবে আবেদের ব্যাংক অ্যাকাউন্টের বিশ্লেষণে। আবেদ আলীর অ্যাকাউন্টে যে সবসময় অর্থ এসেছে তেমনটা নয়, আবেদও কাউকে কাউকে অর্থ পাঠিয়েছেন। এমনই এক ব্যক্তির নাম জাকারিয়া রহমান। ছেলের নামে খোলা সিয়াম ট্রেডার্সের ব্যাংক এশিয়ার একটি অ্যাকাউন্ট থেকে জাকারিয়ার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠান আবেদ আলী। ওই অ্যাকাউন্টের সূত্র ধরে জাকারিয়া রহমানের পরিচয় নিশ্চিত হয়েছে আমরা। তিনি একজন পুলিশ কর্মকর্তা। আবেদ আলীর সঙ্গে পুলিশ কর্মকর্তা জাকারিয়ার যোগসূত্র মেলাতে গিয়ে আরও নানা তথ্য এসেছে আমাদের সামনে, সেসব আপনাদের জানাবো। মুখোমুখি হব জাকারিয়া রহমানেরও। আমরা আগেই দেখিয়েছি কিভাবে আবেদ আলীর ডিজিটাল কমিউনিকেশন থেকে তার সিন্ডিকেট সদস্যদের সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এবার দেখা দরকার পুলিশ কর্মকর্তা জাকারিয়া রহমানের সঙ্গেও তার এমন কোনো যোগাযোগ রয়েছে কিনা। 2023 সালের 16 এবং 18 জুলাই জাকারিয়া রহমানের হোয়াটসঅ্যাপে পিএসসির 2টি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি পাঠান আবেদ আলী। জাকারিয়া তখন জানতে চান পরীক্ষা দিতে হবে নাকি। আবেদ জানান হ্যাঁ। এরপর একই বছরের 12 আগস্ট আবেদ আলী এক পুলিশ কর্মকর্তার বদলি আবেদনের কপি পাঠান জাকারিয়াকে। ওই দিনই আবেদকে নিজের অ্যাকাউন্ট নাম্বার পাঠান জাকারিয়া। আবেদ সেখানে 10 লাখ টাকা জমা করেন এবং তার কনফার্মেশন মেসেজের স্ক্রিনশট পাঠান। আবেদ স্বীকার করেছেন অ্যাকাউন্টটি তিনি প্রশ্নফাঁসের অর্থ লেনদেনের জন্যই খুলেছিলেন। আবেদ ছাড়াও প্রশ্নফাঁস চক্রের আরেক গুরুত্বপূর্ণ হোতা রংপুরের আতিকুল ইসলাম ও তার ভাই মোজাহিদুল ইসলামের সঙ্গেও জাকারিয়ার পারিবারিক ঘনিষ্ঠতার ছাপ পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সার্চলাইটের রিপোর্টে নাম প্রচারের পর আতিক গা ঢাকা দিলেও ধরা পড়েন মোজাহিদুল। তার জবানবন্দিতে পুলিশ কর্মকর্তা জাকারিয়ার প্রসঙ্গ এসেছে। সেই স্বীকারোক্তিতে মোজাহিদ বলেন তার ভাই আতিক এবং আবেদ আলী মিলে অনেককে বিসিএস ক্যাডার বানিয়েছেন। এসপি জাকারিয়া তাদেরই একজন। পরবর্তীতে প্রশ্নফাঁসের ব্যবসায় জড়িয়ে চক্রটিকে প্রশাসনিক সহায়তাও দিতেন জাকারিয়া। সে সময়ের কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপে মোজাহিদুলের দাবির সত্যতা মেলে। গত বছরের রেলওয়ে নিয়োগ পরীক্ষার আগে আবেদ আলীকে তৎকালীন ডিবি প্রধান হারুন আর রশিদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও করে দেন জাকারিয়া। এসব অভিযোগ নিয়ে জাকারিয়া রহমানের বক্তব্য জানতে পুলিশ সদর দপ্তরে টিম সার্চলাইট আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও অনানুষ্ঠানিক আলোচনায় প্রতিটি অভিযোগেরই ব্যাখ্যা দিলেন তিনি। আমরা প্রশ্নফাঁস নিয়ে ইনভেস্টিগেশন করতেছি, এটা আপনাদের আগে থেকেই জানি। রাইট। আপনার কিছু সংশ্লিষ্টতা রয়েছে এখানে এবং আমরা জানি যে আপনি কততম ক্যাডার
30তম না 31তম? 30 30তম ক্যাডার। আপনিও আবেদ আলীর মাধ্যমে প্রশ্ন পেয়ে ক্যাডার হয়েছেন এবং পরবর্তীতে আবেদ আলীর সাথে আপনি ব্যবসায় জড়িয়ে যান, প্রশ্ন ফাঁসের ব্যবসা, এবং আবেদ আলীর সাথে আপনার অসংখ্য কমিউনিকেশন রয়েছে এবং অসংখ্য এবং আবেদ আলী আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে। না, আমার মনে পড়ে না। আপনি আবেদ আলীর বাসায় গিয়েছেন, আবেদ আলী আপনার বাসায় এসেছে এবং প্রশ্ন ফাঁস চক্রে যারা জড়িত প্রত্যেকের সাথে আপনার খুব সখ্যতা। না, ও আর কাউকে আমি চিনি না, চিনি শুধু আবেদ আলী এবং মুজাহিদ, এই দুজন। আবেদ আলী মেয়ের জন্মদিন আবেদ আলীর বাসায় আপনি গিয়েছেন, হ্যাঁ, এরকম অসংখ্য। জাহিদুলের সাথে আপনার কি সম্পর্ক? মুজাহিদুলের সাথে? মুজাহিদুলের সঙ্গে আবেদ আলী আমাকে পরিচয় করাই দিয়েছিল। আপনি আতিকুলকে চিনেন কিভাবে? আতিকুল হচ্ছে ওই মুজাহিদের ভাই। আচ্ছা, মুজাহিদের ভাই। আমি ওই যে বললাম না, রংপুরে যখন ছিলাম তখন আবেদ আলী হচ্ছে ওদেরকে আমার কাছে পাঠাইছে। আবেদ আলীকে চিনল কি করে? আমি জানি না। জুবাইরুল ইসলাম ও তার স্ত্রীকে পাঠাইছিলেন চাকরির জন্য? না, আমি জুবাইরুল আমার কাছে বলতেছে যে ভাই আমার তো হয়েছে তো, ওই যে নন ক্যাডারের হয়েছে তো কি করব বলেন। তাই বলছি যে পিএসসিতে যে জীবন আছে তার সঙ্গে কথা বল, ও হয়তো বা কোনো ব্যবস্থা করতে পারে। দ্যাটস ইট। আমি তার নাম্বারটা দিয়েছিলাম শুধু। এরকম কয়জনকে দিয়েছেন? আর কাউকে না। আলোচিত এ ঘটনায় রাজধানীর রমনা থানায় সিআইডি একটি মামলা করে। শুরুতে 17 জন গ্রেপ্তার হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর তদন্ত তার গতি হারায়। ফলে চিহ্নিত হয়েও চক্রটির মাস্টারমাইন্ড আতিকুল ইসলাম, মিজানুর রহমান, আল মামুন, মাহবুবুর রহমান দীপুর মতো রাঘব বোয়ালরা থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা, আপনি বলেন, সে ফর এক্সাম্পল এই মামলা, আমি তো হাজার মামলাই করি, এই মামলাতে মনে করেন আমার নামে চার্জশিট দিলেন, আপনি সংবাদ প্রচার করলেন, কি হবে? আমার ক্যারিয়ারটা নষ্ট হবে। দ্যাটস ইট। তাই তো? আমাকে কি সাজা দিতে পারবেন? কি বলবো যে ওইভাবে এক্সপোজ করে আমার মান ইজ্জত নষ্ট, আমি কিন্তু এই দেশে থাকবো না, এই চাকরি করবো। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতা নিশ্চিতের শপথ নিয়েও কেন তা রক্ষা করা যাচ্ছে না এবং চিহ্নিত হওয়ার পরও কেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এসব প্রশ্ন নিয়ে একাধিকবার পিএসসির চেয়ারম্যানের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি আমরা। স্যার, আমি তানভীর, আমি চ্যানেল 24 সিনিয়র রিপোর্টার। স্যার ভালো আছেন? স্যার স্যার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আজকে স্যার, যদি আপনি সময় দিতেন আর কি। আমার কাছে বেশ কিছু ফাইন্ডিংস আছে স্যার, যদি আপনি এগ্রি করেন স্যার তাহলে একটু কথা বলবো। আমি কি অপেক্ষা করবো স্যার? একটু অপেক্ষা করেন। ওকে স্যার, আমি বাইরে অপেক্ষা করছি। আমরা পিএসসির চেয়ারম্যান স্যারের সময় চেয়েছেন, উনি আমাদের অপেক্ষা করতে বলেন, আমরা দেখি আসলে উনি আমাদের সময় দেন কিনা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও সাক্ষাৎ মিলল না পিএসসির চেয়ারম্যানের। ফিরতে হবে পিএসসির সাবেক সদস্য হাসানুজ্জামানের কাছে, যিনি এই অচলায়তন ভাঙার চেষ্টা করছেন দীর্ঘদিন। তো সুপ্রা স্টেজ কিছু না, রাষ্ট্রের বাইরে কোনো শক্তিশালী কেউ না, কিন্তু ভান করতেছে সেরকম এটা প্রিটেনশন। পিএসসি কিছু করছে না, এত সমালোচনা হলো, এতবার নকলের বিষয় ধরা হলো, এত চোরজুবিতে ধরা হলো। যত কর্মকর্তা আছেন, যে ধরা পড়বেন তাকে সেইভাবে একেবারে চুরির অপরাধে তার সকল সম্পত্তি রাষ্ট্র বাজেয়াপ্ত করবে, তাকে জেলে ঢুকাবে মামলা দিয়ে প্রমাণ করার পর, দুদক দিয়ে। চাকরি প্রত্যাশীদের আকাঙ্ক্ষা পূরণে গত বছর জুলাইয়ে যে তীব্র আন্দোলন শুরু হয়েছিল, তাতে পতন ঘটে এক পরাক্রমশালী সরকারের। এরপর বদলে গেছে অনেকের ভাগ্য, কিন্তু বদলায়নি যাদের রক্তঘামে এই নতুন সরকার এবং এই কমিশন। প্রশ্ন ফাঁসের অদৃশ্য চক্র কিভাবে সরকারি নিয়োগ ব্যবস্থাকে কলুষিত করেছে, কারা এই চক্রের সহায়তায় চাকরি পেয়েছে, কার সঙ্গে কার লেনদেন ও যোগাযোগ, সবই উঠে এসেছে টিম সার্চলাইটের এবারের অনুসন্ধানে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, দায়রা কি আইনের আওতায় আসবে নাকি থেকে যাবে নীরবতার আড়ালে?